পড়ছিলাম আহমদ ছফার লেখা উপলক্ষের লেখা থেকে। আজকে পড়ব নতুন করে তিতাস পাঠ। প্রথম পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। তারপরে যখন ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে আরম্ভ করলাম, আসল তিতাসের সঙ্গে অদ্বৈত মল্ল বর্মণের তিতাস মিলিয়ে দেখার জন্য তিতাস একটি নদীর নাম বইটি আরও একবার পড়েছিলাম। মাঝখানে নতুন সাহিত্য নাকি চতুষ্কোণ এখন মনে নেই। একটি সাহিত্য সাময়িকীতে অদ্বৈত মল্ল বর্মণের রাঙ্গামাটি নামাঙ্কিত একটি অপ্রকাশিত উপন্যাস পাঠ করেছিলাম। সম্ভবত ওই উপন্যাসটি অসমাপ্তই ছিল। আমি বলতে পারবো না রাঙ্গামাটি রচনাটি আদৌ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে কিনা। অদ্বৈতবাবুর তিতাস একটি নদীর নাম পড়ে গ্রন্থটি সম্বন্ধে আমার একটি ধারণা জন্ম নিয়েছিল। বিভূতিভূষণের পথের পাঁচালী কিংবা তারাশঙ্করের হাঁসুলি, বাকের উপকথা এই দুটি উপন্যাসের কাছাকাছি এই রচনাটি স্থান পাওয়ার যোগ্য বলে আমার তখন মনে হয়েছিল। আরও একটা তুলনা আমার মনে এসেছিল। নদী নিয়ে বাংলা সাহিত্যে 3টি উজ্জ্বল উপন্যাস লিখিত হয়েছে। একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, অন্যটি সমরেশ বসুর গঙ্গা। নদী বিষয়ক উৎকৃষ্ট বাংলা উপন্যাসের 3 নম্বর বই হিসেবে অদ্বৈত মল্ল বর্মণের তিতাসকে ধরে নিয়েছিলাম। তারপর উপন্যাস সম্পর্কিত চিন্তাভাবনা মনে একটু গাঢ়তা অর্জনের পর আমার মনে তিতাস একটি নদীর নাম বারবার ধাক্কা দিয়েছে। আমি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটি পাঠ করতে গিয়ে সবিস্ময়ে অনুভব করলাম জীবনানন্দের কাব্য ভাষাটি চিরাচরিত বাংলা ভাষার খাত থেকে অনেকখানি বেরিয়ে এসেছে। কবি এমন সব অচলিত শব্দ কবিতায় ব্যবহার করেছেন, তার পূর্বের কবিদের কেউ শব্দচয়নের বেলায় সেসব অপাংথেয় গেয় শব্দ কবিতায় স্থান দেওয়ার কথা চিন্তাও করতে পারেনি। কবিতার নিবিষ্ট পাঠকের বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়। কবি অনুভবটি সে সদ্যজাগা বিস্ময়বোধ মাখানো দৃষ্টি দিয়ে নিসর্গ দৃশ্য অবলোকন করেছেন। সেই অনুভবটি অপরের মনে চারিয়ে দেওয়ার জন্য এইসব অচলিত গেয় শব্দের ছাড়পত্র দেওয়ার প্রয়োজন ছিল। জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিকে নতুনভাবে আবিষ্কার করেছেন। নতুনের আবির্ভাব ছাড়া আবিষ্কার নেই। আমার মনে হয়েছিল কবিতার ব্যাপারে যে কথা জীবনানন্দের বেলায় প্রযোজ্য, বাংলা গদ্যের বেলায় একই কথা অদ্বৈত মল্ল বর্মণের বেলায়ও সুপ্রযুক্ত। অদ্বৈত মল্ল বর্মণ তিতাস একটি নদীর নাম উপন্যাসে বাংলা ভাষার সম্পূর্ণ একটি নতুন রীতির উদ্ভাবন করেছেন। এই ভাষা রীতির স্বাদ, গন্ধ এবং মনন রীতি সম্পূর্ণ অভিনব। এই নতুন রীতিটি উদ্ভাবন করতে অদ্বৈত মল্ল বর্মণকে কোনো কসরতই করতে হয়নি। বাংলার সারস্বত গদ্যরীতিকে অস্বীকার না করেও এমন সহজ, স্বচ্ছন্দ, স্বতঃস্ফূর্ত ভাষা যার কলম থেকে বেরিয়ে আসতে পারে, তিনি নিঃসন্দেহে একজন শক্তিমান গদ্যশিল্পী। এসব কথা মনে দোলা দিয়ে বারবার জেগেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আরও একটি বিষয় নিয়ে ওখানকার কথাসাহিত্যিকদের চিন্তাভাবনা করতে হয়েছে। পশ্চিম বাংলার লেখকেরা যে ভাষাটি ব্যবহার করেন, বাংলাদেশের সাহিত্যের প্রকাশ রীতিটি তার চাইতে আলাদা হওয়া উচিত। এই ব্যাপারটিতে বিশেষ করে দ্বিমত ছিল না, কিন্তু গোল বাঁধল এক জায়গায় এসে। বাংলা ভাষায় বাংলাদেশি শব্দের প্রাধান্য থাকা এক কথা, কিন্তু সার্থক সাহিত্য সৃষ্টি সম্পূর্ণ আলাদা ব্যাপার। শব্দ কিংবা ভাষার উপর যতই দখল থাকুক, পরিশীলিত কল্পনাশক্তি এবং প্রতিভার অধিকারী হতে না পারলে সার্থক সাহিত্য সৃষ্টি সম্ভব নয়। বাংলাদেশের কথাসাহিত্য কীরকম হওয়া উচিত তার একটা দৃষ্টান্ত হাজির ছিল সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস এবং ছোট গল্পসমূহে। সৈয়দ ওয়ালিউল্লাহ বাঙালি মুসলমান সমাজের একেবারে গভীরে প্রবেশ করেছেন। তার মানস চৈতন্য অনুভব, জীবন দৃষ্টি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনায় একটা অভিনব ব্যঞ্জনা লাভ করেছে। সৈয়দ ওয়ালিউল্লাহ প্রথম ব্যক্তি যিনি আধুনিক দৃষ্টিভঙ্গি ও মনন সহকারে বাঙালি মুসলমান সমাজকে বিশ্লেষণ করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রতিভা এবং শৈল্পিক পারঙ্গমতা সম্বন্ধে আমার কোনো দ্বিধা ছিল না, কিন্তু একটা সূক্ষ্ম নালিশ আমার মনে জন্ম নিয়েছিল। বাংলাদেশের মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। মুসলমান ছাড়া বাংলাদেশে অন্য সম্প্রদায়ের মানুষও বসবাস করেন।
সৈয়দ সাহেবের সাহিত্যকর্ম তন্ন তন্ন করে দেখলে মুসলমান ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষের সন্ধান পাওয়া যায় না। তার লেখা মাত্র একটি গল্পে, একটি তুলসী গাছের কাহিনী, একটি অনুপস্থিত হিন্দু পরিবারের আভাস পাওয়া যায়। এছাড়া সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প, উপন্যাস, নাটক কোথাও অমুসলিম কোনো চরিত্রের সন্ধান পাওয়া যায় না। উপন্যাস এক ধরনের আধুনিক সমাজ পর্যালোচনা, সোশ্যাল ডিসকোর্স। পূর্বে হিন্দু লেখকেরা মুসলমানদের তাদের পর্যালোচনায় অন্তর্ভুক্ত করতেন না। একই নালিশ ওয়ালিউল্লাহ সম্পর্কে করা যায়। সৈয়দ ওয়ালিউল্লাহর রচনার আরেকটি ত্রুটি, তার রচনা মননশীল এবং মার্জিত, কিন্তু তাতে প্রত্যক্ষতা বড় বেশি অনুপস্থিত। লাল সালু ছাড়া অন্যান্য উপন্যাসে মননশীলতা যত বেশি প্রাধান্য পেয়েছে, বাস্তবতা সে তুলনায় অত্যন্ত অল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর চরিত্রগুলো জীবন্ত রক্ত মাংসের মানুষ নয়, তিনি প্রতীক হিসেবে ওই চরিত্রগুলো সৃষ্টি করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ পঠন পাঠন চিন্তাশীলতার ব্যাপ্তি অনেক দূর প্রসারিত ছিল এবং তিনি ছিলেন উঁচু দরের শিল্পী। তার রচিত সাহিত্য তাই বাংলাদেশের সাহিত্যে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পেরেছে। কিন্তু মুশকিল হলো, সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা সাহিত্যকর্ম হিসেবে মহৎ পদবাচ্য হলেও সাহিত্যের ধারা সৃষ্টিতে এগুলোর বিশেষ ভূমিকা আছে তেমন মনে করার কারণ নেই। সৈয়দ সাহেবের নিজস্ব মননরীতির এবং জাতীয় মননরীতির মধ্য থেকে গেছে দুস্তর পার্থক্য। সে সময়ে মনে হয়েছিল এই অঞ্চলের বৈশিষ্ট্যমণ্ডিত সাহিত্য সৃষ্টির জন্য কোনো একক গ্রন্থকে যদি সাধারণের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে হয়, সেই গ্রন্থটি অবশ্যই অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। এই গ্রন্থের ভাষারীতিটি একান্তভাবে এই বঙ্গীয়, অর্থাৎ বর্তমান বাংলাদেশি। এই গ্রন্থে খেটে খাওয়া হিন্দু মুসলমান নরনারীদের যে পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে, ভিন্ন অঞ্চলের কোনো লেখকের পক্ষে অতখানি গভীরে প্রবেশ করা কোশ্চিনকালেও সম্ভব হতো না। বাংলা ভাষার মূল কাঠামোর উপর ভার না চাপিয়ে জনগণের মুখের ভাষা কত শিল্পিতভাবে প্রয়োগ করা সম্ভব, এরকম নজির বাংলা সাহিত্যে অধিক নেই। দোকানের শোকেসে বইটি দেখে লোভ সামলানো সম্ভব হলো না। বইটি কিনলাম। আমার ভ্রাতুষ্পুত্র আনোয়ার এবং সহকর্মী রতনের কথা মনে করে বইটি কিনেছিলাম। আমার জ্বর হয়েছিল, চেষ্টা করেও ঘুমোতে পারছিলাম না। হাতের কাছে পড়ার মতো কিছু ছিল না। অগত্যা বইটি টেনে নিয়ে পড়তে আরম্ভ করলাম। একটানা দুদিন ব্যয় করে বইটা আবার পড়লাম। পড়া যখন শেষ করলাম, আমার মনে হলো নতুন করে প্রাণ ফিরে পেলাম। একটি গ্রন্থের মধ্যে কী পরিমাণ জীবনী শক্তি থাকতে পারে! আমার ইন্দ্রিয়গ্রাম সতেজ করে উঠেছে। মনের গ্লানিরাশি অপসারিত হয়ে গেছে। আমার ভেতরে কোনো রাগ, কোনো ক্ষোভ অবশিষ্ট নেই। পৃথিবীকে, পৃথিবীর সুখ দুঃখ, ঝরা, মৃত্যু, আনন্দ, বেদনা সব কিছুকে অত্যন্ত সহজভাবে গ্রহণ করতে পারি, কেননা এগুলো জীবনেরই অংশ। এই গ্রন্থের ভাষা কোথাও সঙ্গীত, কোথাও ছবি, কোথাও গভীর দর্শন, অথচ কী সরল অনুচ্চস্বরে তিনি উপাখ্যানটি বিবৃত করেছেন। এই কাহিনীটি তিতাসের দুপারের খেটে খাওয়া মানুষদের। এটি উপন্যাস কিনা সে বিষয়ে বিতর্কের অবকাশ থাকবে। একটি গ্রন্থ যখন স্বকীয় মহিমায় অন্তর স্পর্শ করার অর্জন করে, একটা ছক ফেলে কেন বিচার করতে হবে? একজন লেখক নিজের সমগ্র অস্তিত্বের কতখানি অংশ তার রচনার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন এবং গ্রন্থটি লেখকের দ্বিতীয় জীবন হয়ে উঠতে পারে। তিতাস একটি নদীর নাম তার প্রমাণ। অদ্বৈত মল্লবর্মণ মারা গেছেন, কিন্তু তিতাস অমর। তিতাসের মুদ্রিত রূপ দেখার ভাগ্য অদ্বৈত মল্লবর্মণের হয়নি। অদ্বৈতবাবু তিতাস পাড়ের এই অন্তজ শ্রেণীভুক্ত সম্প্রদায়ের মানুষদের কতখানি ভালোবেসেছিলেন, সেই অকৃপণ ভালোবাসার দলিল এই গ্রন্থ। মানুষের নানাবিধ ক্ষমতার মধ্যে ভালোবাসার ক্ষমতার কোনো তুলনা নেই। অদ্বৈত মল্লবর্মণকে অকালে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। এই বিনয়ী, কুণ্ঠিত, নম্র অথচ আত্মমর্যাদা সম্পন্ন অসামান্য মানুষটি তার আপন মানুষদের ছবি তাদের আপন পারিপার্শ্বিকতা সহ যেভাবে আঁকলেন, সমস্ত বাংলা সাহিত্যে তার তুলনা কোথায়? ভদ্র শ্রেণীর লেখকদের মেকি বনিতা কিংবা দারিদ্র্য বিলাস,
অথবা রাজনৈতিক তাগিদে বানিয়ে তোলা কোনো কাহিনী অদ্বৈতবাবু রচনা করেননি। তিনি তার জীবনের বেদনার বিনিময়ে ওই বেদনার্ত মানুষদের বেদনার আখ্যান বয়ান করেছেন।